বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয়, তার মধ্যে নানা সংকট, এর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তা এবং জ্বালানি, এই সংকট নিয়ে সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। কিন্তু সবচেয়ে বড় সংকট এবং একটা যেটার সঙ্গে অন্যান্য সংকটগুলো জড়িত সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট। এই সংকট নিয়ে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমার ডানে রয়েছেন র্যাপিড বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু বুঝতে চাই, যেহেতু এই নতুন সরকার আপনাদের নিয়ে 36 জন একটা কমিটি করেছেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে, যে অর্থনৈতিক পুনরুদ্ধার সংক্রান্ত একটা রূপরেখা প্রণয়নের জন্য সম্ভবত 3 মাস সময়, আপনাদেরকে 3 মাস বা 2 মাস সময় দেওয়া হচ্ছে এর মধ্যে একটা রিপোর্ট দেবার জন্যে। তো হালচাল আসলে কি বুঝছেন, মানে কোথায় দাঁড়িয়ে আছে আর রূপরেখা কি প্রণয়ন করছেন সেটাও যদি একটু ধারণা দিতে পারেন। ধন্যবাদ। এটা আমাদেরকে প্রথম যে নোটিশটা দিয়েছে সেখানে তালিকা ছিল, কিন্তু উদ্দেশ্যবিধিও কিছু ওখানে ওইভাবে লেখা ছিল না। কিন্তু প্রথম যে মিটিংটা হলো সেখানে জিইডি থেকে, জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে একটা দেওয়া হলো। সেটা বললো যে মূলত সামনে অর্থনৈতিক পরিকল্পনা কি হবে, নতুন গভর্নমেন্ট 5 বছর কেমন চলে, অনেকটা পার্সপেক্টিভ প্ল্যান বলা যায়। কেউ কেউ বললেন তাহলে হোয়াই নট ইট ইজ 5 ইয়ার প্ল্যান। তা বললো না, আমরা একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখতে চাচ্ছি আর কি। 5 ইয়ার প্ল্যানের সিরিয়াল অন্য জিনিস পরে হবে। তো যাই হোক, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি নতুন গভর্নমেন্ট অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে, বিশেষ করে তারা তাদের নির্বাচনী ইশতেহার এবং তার আগে তারা নাকি 29টা কি একটা কর্মসূচি দিয়েছিলেন, সেই সবগুলোকে সামনে নিয়ে সামনে কিভাবে তারা চলতে পারেন একটা প্রেক্ষিত পরিকল্পনা টাইপের আর কি জিনিসটা করা। এখানে মূলত সবাইরই মূলত রাখা আছে, অনেকেই যারা এফবিসি থেকে শুরু করে আমরা যারা এদিক ওদিকে আছি সবাই নিয়ে, এবং আরও বলেছেন। আর ওইটার প্রারম্ভিক বক্তব্য যেটা দিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, তিনি স্বাভাবিকভাবে যেভাবে খুব উচ্চ মার্গের শব্দ দিয়ে খুব সুন্দর করে কথাগুলো বলেন, তাতে বোঝা গেল যে আমি বুঝলাম যে একটি পরিবর্তন, একটু ওই যে কথাগুলো উনি আমাদের এখানে মিটিংয়েও প্রায় বলতেন আর কি, যে একটা কোঠারি গ্রুপ, একটা গ্রুপ, এটা ওটা মূলত ওইগুলোকেই একটা করে একটি নতুন দিগদর্শন দেওয়ার একটা চেষ্টা এখানে আর কি। এবং ওনারা একটা লিস্ট করে দিলেন ওই যেগুলোই মূলত ওই যে আমাদের বিভিন্ন সংস্কার কমিটি যেসব লক্ষ্যমাত্রাগুলো বলেছে সেইগুলোকেই মূলত একটা হাইলাইট করে। সংস্কার কমিটি বলতে যে অর্থনীতির সঙ্গে শ্বেতপত্র প্রণয়ন কমিটি না অর্থনীতির ধারে কাছে নাই, মানে বিশেষ করে আমাদের এই এনবিআর এর কমিটি বা হিসাবের কোনো কথাবার্তা সেখানে নাই। এটা সব হয়েছে যে অন্যান্য কি হয়েছে না, বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্কার হয়েছে, কিন্তু তার সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের একটা প্রেসক্রিপশন টাইপের একটা লিস্ট ওখানে ওনারা দিয়েছেন, যার জন্য ওর উপরেই আবার অনেকে আমরা কথা বললাম যে এখানে তো এটা নাই, ওটা নাই, বা এটা কী হবে। বললো না, এগুলো নিয়ে ভাবা যাবে। আমি অর্থনীতির ক্ষেত্র থেকেই বলি, অর্থনৈতিক খাতের সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা কোনো কিছু ওখানে নাই ওই তালিকায়। যেমন আমাদের সবাই ছিলেন, 36 জন ছিলেন মোটামুটি, হয়তো 2-1 হয়তো আসেননি, হতে পারে। তো মনে হলো ব্যাংকিং খাতের বা এই যে রেভিনিউ খাতের, সামষ্টিক অর্থনৈতিক খাতের কথাগুলোকে মনে হলো যে একটু ওই পাশ কাটি যাওয়ার মতন আর কি। আমি পরে ইনফরমালি বললাম যে আপনি রেভিনিউ আর্নিং না হলে আপনার যে সমস্যা হবে এই বিষয়ে, এবং সেখানে যে সংকট আছে বা করবেন, উত্তরণ করবেন, সেই কথাগুলোকে কিন্তু এখানে আসতেছে না। অর্থাৎ এই যে এত কার্ড, এই কার্ডের টাকা কোত্থেকে আসবে না, সেটার ওনারা পরিকল্পনা ভালোভাবে করছেন, হিসেব করছেন, ওটা আছে। এটা একটা রিস্ট্রাকচারিং হচ্ছে আর কি। রিস্ট্রাকচারিংটা হচ্ছে এরকম যে অনেক খাতে হয়তো সামাজিক অপচয় দেওয়া হয়, সেইগুলোকে সব একসাথে করে অপচয় কমিয়ে একটা সিস্টেমেটিক এর ভিতর দিয়ে
তারা করবার চেষ্টা করবেন। যেমন কথার কথা সামাজিক নিরাপত্তা খাতে এই যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হয়, দেখা যায় যে এগুলো যথাযথ লোকের কাছে যাচ্ছে না, মাঝখানতে পড়ে চলে যাচ্ছে, আর তাদের নির্বাচনও ঠিক হচ্ছে না যে কারা পাবে কারা পাবে না। এইগুলোকে মনে হয় একটা সিস্টেমের ভিতরে আনতে চাচ্ছেন, প্রত্যেকের কার্ড থাকবে, ডাটাবেস থাকবে এবং সরাসরি হবে। যেটা আমরা করোনার সময় এই 2,500 না কত করে টাকা যেন দেওয়ার কথা সবার ছিল, একটা কথা উঠছিল, তো তখন সবার মোবাইল ফোন চাওয়া হয়েছিল, আমাদের অর্থ বিভাগ চেয়েছিল। পরে দেখা গেল যে একই লোকের 4-5 বার ফোন আছে, কিংবা তার কাছে ক্যাডার বা কর্মচারী তাদের নাম্বার দিয়েছে, অর্থাৎ ঠিক প্রকার যায়নি। এখানে এটাকে ডাটাবেস করে করবার উদ্দেশ্যটাই হচ্ছে যে সরাসরি তার কাছে যাবে, সে পাবে, তার সিলেকশনটা হবে, এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওর পারচেজিং পাওয়ার বাড়ানো। হ্যাঁ, টাকাটা ওর কাছে যাক এবং পারচেজিং পাওয়ার বাড়ানো। যেমন ওই আপনি যেটা বলতেছিলেন, যেমন কথার কথা সমাজ কল্যাণ বিভাগ ওই এতিমখানার এতিমদের একটা ক্যাপিটেশন গ্রান্ট দেয়, 20 জন বা 25 জনের একটা এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট দেয়, ভালো একটা টাকা দেওয়া হয়। ওই টাকাটা দেখা যাচ্ছে ওই এতিমখানায় এতিম নাই, 1 জন বা 2 জন আছে, কিন্তু ওই কমিটি করে কি ওইটাকে সবাইকে ওই 20 জনের নামে এটা বিল করে উঠায় নেয়। আচ্ছা, এইটা সমাজ কল্যাণের অফিসারও ভালো জানে যে এটা খুব সত্যি নাই, তা ও মোটামুটি আপফ্রন্টে ওখান থেকে টাকা কেটেই নেয়, আনঅফিসিয়ালি কেটেই নেয় যে তুমি 80 লাখ টাকা 80,000 টাকা আমি পাবো, এইভাবে। অর্থাৎ ব্রেন ড্রেন হয়, মানে কি বলে, অপচয় হয় বা হয়। এইটাতে যেমন এখানে হয়তো করবেন যে একটা এতিমকেই একটা কার্ড সেই পাবে, ওই কমিটির মাঝখানে দিয়ে কমিটি টাকা খাচ্ছে বা অফিসার টাকা, যে বোঝা গেছে যে ওনার এটা আপনি হ্যাপি যে ওনার এটা রিস্ট্রাকচারিং এর মধ্যে আছেন, করতে পারবেন। কিন্তু আমার আপনি যেটা বলছিলেন যে রাজস্ব আহরণের ইস্যুটা, হ্যাঁ, এর সাথে রাজস্ব আহরণের ইস্যুটার গুরুত্ব এই জন্যেই, শুধুমাত্র এই ক্রেডিট কার্ড বা ওই খাল কাটা বা এইসবে তো না, মেন প্রবলেম হচ্ছে বিশাল অপারেটিং কস্ট আর কি, ওই যে প্রশাসনিক রাজস্ব ব্যয়, যেটা উন্নয়ন ব্যয় আর রাজস্ব অনুন্নয়ন ব্যয়, দুইটা খাত আছে। তো উন্নয়ন ব্যয় নইলে ঠিক আছে, বাজেট এই কী বলে প্রকল্পগুলোকে কাটছাট করে সুন্দর করে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার একটা ব্যবস্থা আছে, কিন্তু এই অনুন্নয়ন ব্যয় যেটা হু করেই বাড়ছে, কমার কোনো লক্ষণ নাই, এমন কোনো সিস্টেমও নাই যে করার। তো এখন এই যে বাড়ছে, এখন এটা তো একটা অনিবার্য ব্যয় হয়ে যাচ্ছে। এই অনিবার্য ব্যয় থেকে যদি সত্যিই রিটার্ন না আসে, তাহলে যেমন আমি অনিবার্য ব্যয়ের কথাটা বলছি যে আপনি সরকারি কর্মকর্তা বা সবাইকে যারা সেবা দেয় তাদের আপনি বেতন বাড়াবেন, কথার কথা। তো বেতন বাড়লে ওর কাছ থেকে তো আমার সেই ধরনের সার্ভিসও আসতে হবে, কারণ তা না হলে পর এই টাকাটা আরেকটা ইনফ্লেশনকে করে দেবে, এবং ওদেরকে দেওয়া মানেই হচ্ছে, আমি ওইটার দেওয়া হবে কি হবে না এটা নিয়ে সমালোচনায় যাচ্ছি না, আমি এটা যাচ্ছি যে ওই এক পক্ষকেই আপনি যদি বেতন বাড়িয়ে দেন তাহলে ও ইনফ্লেশন বাড়িয়ে দেবে, চলে যাবে। তো সুতরাং সকলকে দেওয়ার মতন করে পরিস্থিতি করে দিতে হবে যাতে সকলের হয়। আর যেটা বলছি যে এই কাট করে বা যেভাবে হোক এটাকে যদি এটা ডিসিপ্লিনে আনা যায় তাহলে এটা সমস্যা হবে না। অর্থাৎ অনুন্নয়ন ব্যয়ের এটা ভালো করে হ্রাস টানতে হবে, খাটতে হবে, এবং এটাকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরের সামগ্রিক সার্বিকীকরণ করে তারপরে দিতে হবে। দিলে তাহলে এটা পারা যাবে। এখন আমি যে রেভিনিউর কথাটা ওই জন্যই আসলো, যেমন একজন ওই যে কিছুক্ষণ আগে বললাম সমাজ কল্যাণ অফিসারের দায়িত্ব ছিল এতিমদের টাকাটা দেওয়া, যে ওদেরকে করা যাবে, সেখানে সে দিল না, টাকা কিছুটা কেটে রাখলো, ওখানে দেওয়া হলো না। এইটাই বলা হবে, এখন বলতে হবে ভালো করে যে তুমি শিক্ষক, তোমার আমি পুরো বেতন দিচ্ছি, যে বেসরকারি শিক্ষক এমপিও করে দিচ্ছি, কিন্তু তুমি প্রকৃত শিক্ষা দিচ্ছ না ছেলেদের, না দিয়ে ওই অভিভাবকদের আর একটা কস্ট অফ ডুইং মানে আর কি বাড়াচ্ছ, মানে তাকে ওই ইয়েতে পড়তে হচ্ছে, করতে হচ্ছে। এইটা যদি থামানো যায়, যদি বলা হয় যে হ্যাঁ শিক্ষক আপনার আমি বেতন দিচ্ছি, আপনি পড়াবেন, আমার ছেলেদের যেন আর নতুন করে বাড়তি খরচ না করতে হয়,
এই বাড়তি খরচটা যেটা না করা হবে ওইটাই ওর পার্চেসিং পাওয়ার বাড়াতে সাহায্য করবে। কারণ ও জানে যে আমার এত এই দুইটা বাচ্চারে পড়াতে হবে, ওখানে যদি আরও আলাদা করে কোচিং ফি এটা দিতে হয়, জি, আমি তাহলে তো আসছি ওর আপনার টাকা কাছে। থাকে না, ওর ডিসপোজেবল ইনকাম আর থাকে না। ডক্টর ইউসুফ, আমি জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই যে একটা তো একটা ধ্বংসস্তূপের অর্থনীতির তো একটা বিপর্যস্ত অবস্থা আপনারা দীর্ঘদিন যাবৎ বলছেন, কত কয়েক বছর ধরে। সেই অবস্থার মধ্য থেকে একটা নতুন সরকার যাত্রা শুরু করলো, অন্তর্বর্তীকালীন সরকার, যারাও ফিক্স করবার কথা বলে কোনো কিছু ফিক্স করতে পারেনি বলে অনেকের ধারণা, এবং তাদের নিজস্ব কিছু অঙ্গীকার আছে, কিছু অনুমান আছে যে সংকটগুলো কোথায়, এবং তার মধ্যে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখলাম গত 9 মাসে প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বড় করতে হচ্ছে। সব মিলিয়ে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আসলে অর্থনীতির চিত্রটা কি, এবং সরকার যে স্টেপগুলো নিচ্ছে বা যে অঙ্গীকারগুলো করেছে, একটা তো অঙ্গীকার তো কাগজে পত্রে থাকে, অনেক সময় খুলেও দেখেন না, কিন্তু স্টেপ যে আমরা 2 মাসের বেশি সময় দেখলাম, তার মধ্যে একটা দেখলাম এই যে কমিটি, যেখানে সিপিডি, র্যাপিড থেকে শুরু করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদরা, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা সবাই আছেন। কিন্তু আমি যেটুকু ডক্টর মজিদের কথা বুঝলাম যে খুব একটা আশাপ্রদ, মানে যারা কমিটিটা করে দিয়েছেন তারা আসলে কী চান তারাও নিজেরাও পরিষ্কার না, আমি যদি ভুল না বুঝে থাকি। তো এই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই একজন ইকোনমিস্ট হিসেবে। জি, ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলাপ করছি। আপনারা জানেন যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা একটা দেশের জন্য, আর একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। তো দীর্ঘদিন পর আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে এবং তারা কাজ শুরু করেছে। এখন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক, শুধু একটা ইলেকশনই রাজনৈতিক স্থিতিশীলতার মূল নিশ্চিত করে শর্ত না। নয়, বাট এটি যাতে অব্যাহত থাকে রাজনৈতিক স্থিতিশীলতা, সেটার জন্য যেমন কাজ করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতাটা বিভিন্ন কারণেই, যেহেতু বৈশ্বিকও একটা সংকট চলছে সব দেশের মধ্যেই, বাংলাদেশও এর বাইরে নয়, তো সেটিকে মাথায় রেখে প্রথম যেই জায়গাটা আসলে আমার কাছে মনে হয়, অর্থনীতি তো অবশ্যই স্থিতিশীলতা থাকবে, সুশাসনের অনেক দিন থেকেই আমরা কিন্তু অভাব দেখছি। অর্থাৎ আমাদের যে ইনস্টিটিউশনস, যেটাকে আমরা রুলস ওভার গেম বলতেছি, ইনস্টিটিউশনসগুলো আছে, সেগুলো যেভাবে ফাংশনিং করার কথা সেইভাবে ফাংশনিং করতে আমরা দেখছি না। আরেকটা জায়গায় যে ঘাটতির জায়গাটা আমার কাছে মনে হয়, আমি অনেক সময় বলে থাকি যে এনফোর্সমেন্টের জায়গাটা, আসলে আমাদের কোথায় কি প্রবলেম আছে আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব আছে, ওনারাও অনেকগুলো কমিশন করেছে, অনেকগুলো কমিটি করেছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, টাস্কফোর্স, অনেক লেখালেখির কিন্তু অনেক হয়েছে, এবং কোথায় সমস্যা, কোন জায়গায় সমাধান করতে হবে, সে বিষয়গুলো আমি মনে করি যথেষ্ট তথ্য উপাত্ত সহ সরকারের কাছে থাকার কথা, কারণ এগুলো তো তথ্য তো আর প্রত্যেক দিন পরিবর্তন হয় না। সুতরাং কোথায় কি করতে হবে সেগুলো কিন্তু আছে। সবচেয়ে ঘাটতির জায়গা তো হলো এনফোর্সমেন্টের জায়গাটা, বাস্তবায়নের জায়গাটা, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া জায়গাটা। এখন অর্থনীতির যে জায়গাটা আমরা, কারণ মানুষের পাহাড় সমপরিমাণ কিন্তু মানুষের প্রত্যাশা যে আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা একটা অন ট্র্যাকে যাতে থাকতে পারি। এখন যেটি হয়েছে যে আমরা দেখলাম যে ইনফ্লেশনের যে বিষয়টা, সাধারণ মানুষের কথা যখন আমরা চিন্তা করি, তাদের যে ক্রয় ক্ষমতা সেটি যখন কমে যায়, তো এই ইনফ্লেশনের জায়গাটা আমরা যদি আমাদের আশেপাশের দেশের যদি আমরা দিকে তাকিয়ে দেখি, সেটা আপনি ভারতের কথা বলেন 3%-এর মতো তাদের ইনফ্লেশন, আপনি শ্রীলঙ্কার কথা বলেন তাদেরও এরকম, বা অন্যান্য একমাত্র পাকিস্তানে অ্যারাউন্ড 5%-এর মতো। আমরা কিন্তু যুদ্ধাবস্থার আগে পরের এই এখনো এরকমই, মানে একই রকম 5%-এর মধ্যেই কিন্তু তাদের ইনফ্লেশন। কিন্তু আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে ইনফ্লেশন একটা অনেকটা ডাবল ডিজিটের কাছাকাছি, কিছু নেতা নিম্নমুখী ছিল, সেটি আবার বাড়ার দিকে আছে। এরপরে যেটি হয়েছে যে যেহেতু যুদ্ধের বিষয়গুলো আছে,
সরকারের প্রথম মনে হচ্ছিল যে হয়তো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেখানে সমন্বয় করতে গিয়ে তো সেখানে তো অবশ্যই যেহেতু জ্বালানি তেলের সাথে একটা বহু জায়গায় একটা চেইন ইফেক্ট আছে, সেখানে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ার যেটা আমরা দেখছি সেই দিকে আছে। কিন্তু যেটি সবচেয়ে আশঙ্কার কথা সেটি হচ্ছে এই যে সুযোগ নেয়া, হয়তো আপনি অকটেনের দাম বাড়িয়েছেন 17%, কিন্তু একটা বাসের টিকিটের দামের মধ্যে পুরো দামের মধ্যে হয়তো তার জ্বালানির যে কন্ট্রিবিউশন যে সামান্য অংশটুকু, কিন্তু দেখা যাচ্ছে অ্যাজ এ হোল পুরো টিকিটের দাম তার চেয়েও বেশি গুণে বেড়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা কিন্তু লাগাম টেনে ধরার দায়িত্ব কিন্তু আসলে সরকারে। আমরা বলি যে বাজার অর্থনীতিতে সরকারের কোনো ইন্টারভেনশন থাকে না, কিন্তু বাজার অর্থনীতি যাতে বাজার অর্থনীতির মতো চলতে পারে, সেখানে যে সাপ্লাই চেইন আছে সেই চেইনটা যাতে ঠিকমতো কাজ করতে পারে, সেটা যাতে স্মুথ হয়, সেখানে যাতে কোনো মিডল ম্যানের যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে তারা যাতে সেই সাপ্লাই চেইনটাকে ব্যাঘাত না ঘটাতে পারে, সেই দায়িত্বটাও কিন্তু, কারণ আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানি তেলের কোনো সংকট নাই এবং অনেক সময় বলা হয়েছে যে আরও বেশি সাপ্লাই আছে, কিন্তু বাস্তবতায় আমরা দেখলাম যে সেটা কিন্তু তার রিফ্লেকশনটা কিন্তু বাস্তবে আমরা দেখলাম না। তাহলে সরকারেরই কিন্তু দায়িত্ব সবাইকে নিয়ে এটা খুঁজে বের করা, তাহলে প্রবলেমটা কোথায়, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সেটি যদি হয়তো ইফেক্টিভলি বা যেটাকে আমরা গভর্নেন্সের কথা বলছি, ব্যবস্থাপনার কথা বলছি, সেই জায়গাটা আমাদের কাছে আরও প্রত্যাশাটা আরও বেশি ছিল। এটি হচ্ছে আমরা মূল্যস্ফীতির জায়গাটা আসলে খুবই, কারণ আমরা দেখি যে যত না এটা অর্থনৈতিক, তার চেয়েও দেখা যায় যে অর্থনীতি বহির্ভূত কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা বিভিন্ন রিপোর্টে দেখি উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে মাঝখানের যে ব্যবধানটা সেটা অনেক বেশি পরিমাণে ব্যবধান, এবং আমরা প্রত্যেকটা সাপ্লাই চেইনের ধরে ধরে দেখা গেছে যে যেই পরিমাণ দাম বাড়ার কথা তার চেয়ে বেশি হারে দেখা যাচ্ছে ভোক্তা সেই তো ইনফ্লেশনের জায়গাটা যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা সাধারণ মানুষ আছে, সীমিত আয়ের মানুষ আছে, তাদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওপেন মার্কেট সেল হতে পারে, খাদ্যবান্ধব কর্মসূচি, সেই কিছু প্রোগ্রামগুলো আছে। যদিও বর্তমান সরকার একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসছে, সেখানে পাইলট আকারে সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে। তো এই জায়গাটাও আসলে আমাদের দেখতে হবে নিম্ন আয় বা সীমিত আয়ের মানুষের জন্য আসলে কি করা হচ্ছে। সেকেন্ড যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে অনেক দিন থেকে আমরা বলছি আমাদের গ্রোথ হচ্ছে বা ইকোনমি যেভাবে এগুচ্ছে সেই হারে কর্মসংস্থান হচ্ছে না। এখন কর্মসংস্থান বা প্রোডাক্টিভ এমপ্লয়মেন্টের যে জায়গাটা, সেটি আসলে করতে হলে দুইভাবে আমাদের এই কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ যারা ইনভেস্টর আছে তাদের যে কনফিডেন্সটা, তাদের জন্য যে ব্যবসায়িক যে পরিবেশটা, যারা ভালো ব্যবসায়ী তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, ব্যবসার যে পরিবেশটা দরকার সেটি একটি। আরেকটি হচ্ছে যেটা আমাদের দেশে অনুপস্থিত, আমাদের যারা আমাদের কম্পারেটর কান্ট্রি আছে তাদের তুলনায় আমরা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের অনেকটা নেই বললেই চলে। তাহলে সেই জায়গাটা যদি আমরা না করতে পারি, তাহলে এমপ্লয়মেন্ট কোথা থেকে, আমাদের দেশীয় বিনিয়োগকারীও যদি আস্থা না পায়, আমাদের বৈদেশিক যারা আছে বিনিয়োগকারী তারাও যদি আস্থা না পায়, তাহলে আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে, কারণ বর্তমান সরকারের তাদের নির্বাচনী ইশতেহারেও কিন্তু কর্মসংস্থানের বিষয়টা খুবই, 180 দিনের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করবেন তারা যেভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার জন্য আসলে যে ধরনের পথ নকশা দরকার, তার জন্য যে ধরনের কর্ম পরিকল্পনা দরকার, তো সেই জায়গাটা আমি মনে করি। আরেকটা জায়গা হলো যারা ডিপোজিটার আছে ব্যাংক খাতে, আমরা দেখেছি যে ব্যাংক খাতে যেই ধরনের একটা বিশৃঙ্খলা, সেই ব্যাংক খাতকে শৃঙ্খলায় নিয়ে আসার জন্য যেই জায়গাগুলো, কারণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এখন প্রতিষ্ঠানগুলোকে যেইভাবে শক্তিশালী করার কথা বলা হয়েছে, যদিও এখনো খুব ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট, কিন্তু যেভাবে
এগোনো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ব্যাংকের কথা প্রতিষ্ঠানগুলোকে যখন আপনি বলছেন যে ব্যাংকিং যে রেগুলেশন সেটা সেটার আমরা মধ্যে সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতার কথা বলেন, আমরা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে শক্তিশালীকরণের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, হয়তো যেটি আপনি বলেছেন যে কাগজে আছে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে কিন্তু শুরু থেকেই মানে আর্লি অ্যাকশন এর কোনো আসলে বিকল্প নাই। কারণ আমরা যদি বৈশ্বিক যে আমাদের যে গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে আমাদেরকে যদি তাপমাত্রা মানে তাল মিলিয়ে যদি আমাদের চলতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু আসলে এই জায়গাগুলোর কোনো আসলে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, আমাদের যেই জায়গাগুলো আমাদের বাধা আছে সেটাকে দূরীকরণ করে যে রিফর্মের কথা যে আমরা বলছি, সংস্কারের কথা যেটা আমরা বলছি, সেই সংস্কারের জন্য যেই ধরনের একটা বিগ পুশ দরকার, সেই বিগ পুশটা আমরা এতদিন ধরে বলে আসছি, যেটি একটি রাজনৈতিক সরকারই সেই বিগ পুশটা নিতে পারে। কিন্তু রাজনৈতিক সরকার এসছে, কিন্তু আমরা অনেক সময় বলি মর্নিং শোজ দ্য ডে, তো সেখানে কিন্তু সেই বুক পুশ কতটুকু সামনের দিকে এগুবে সেটা আমরা দেখার প্রত্যাশায় আছি। যে একটা বড় ধরনের সংস্কার, যেমন মজিদ সাহেব বলেছিলেন যে আমাদের রেভিনিউর কথা বলেছেন, এখন রেভিনিউর শুধু IMF ওয়ার্ল্ড ব্যাংক কেন আমাদেরকে বলবে? আমাদের নিজেদের স্বার্থেই তো আমাদের যে ফিসক্যাল স্পেস বাড়ানো দরকার। তো সেই জায়গায় যেই ধরনের রিফর্মগুলো দরকার সেটি কি এনবিআর জানে না? সেখানে একটা স্ট্র্যাটেজি করা হয়েছে, আপনারা কমিটি করেছেন, ডক্টর মজিদ আপনারা একটা কমিটি সুপারিশ করেছেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সেখানে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে যেটা আমি যে চ্যাপ্টারটা টেক কেয়ার করেছিলাম, সেখানেও কিন্তু বলা হয়েছে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, কিন্তু এর জন্য যে উদ্যোগগুলো নেওয়া এবং সেই উদ্যোগের বাস্তবায়ন করা, হয়তো এনবিআর কিছু অটোমেশন আমরা শুনছি যে কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগের যে ফল, সেই ফল কিন্তু আমরা এখনো মানে ওইভাবে পাচ্ছি না। প্রথম যেটি হচ্ছে যে টার্গেটিং যেটি আছে, আপনার রেভিনিউ যে টার্গেটিং, সেটা যাতে এভিডেন্স বেসড টার্গেটিং হয়। অনেক সময় দেখা যাচ্ছে এটা একটা ইনক্রিমেন্টাল বেসিসে। এখন টার্গেট দিলে তো হবে না, সেই টার্গেটটা আমরা দেখছি যে এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি 1 লাখ কোটি টাকার মতো যেই টার্গেট আছে সেই টার্গেট থেকে পিছিয়ে আছে। এখন এটার জন্য যেই সংস্কারগুলো নেওয়া দরকার, নাম্বার 1 আমি যেটা বলি যে সরকার নিজেই বলে থাকে, অনেকেই বলে যে জনগণ ভ্যাট দিচ্ছে, কিন্তু সেই ভ্যাটটা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে পৌঁছাচ্ছে না। তাহলে সরকার যদি এটি জানে, তাহলে কেন পৌঁছাচ্ছে না? কেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা গবেষণাই বলা হয়েছে, যদি আমরা এই কমপ্লায়েন্ট ইস্যুগুলোকে বা ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করতে পারতাম, এখনকার যে ভ্যাট আছে সেটাকে দ্বিগুণ তিনগুণ করা সম্ভব। অর্থাৎ জনগণ দিচ্ছে, কিন্তু সেটি সরকারের হাতে আসছে না। এর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগটা আমরা দেখছি না। এটি হচ্ছে। তারপরে ট্যাক্স এক্সেমশন, আমরা দেখছি যে প্রায় 6%-এর মতো আমাদের ট্যাক্স টু জিডিপি হচ্ছে, যেটা বাড়ার কথা সেটা এখন কিন্তু আমাদের কমার দিকে, এটা 7%-এর উপরে ছিল, সেটি এখন 7%-এর নিচে চলে আসছে। তা আবার ট্যাক্স এক্সেমশনও কিন্তু অ্যারাউন্ড 6%-এর মতো। এইটাকে যে র্যাশনালাইজ করা, আসলে কোথায় আমরা এক্সেমশনটা দিব, কাদেরকে এক্সেমশন দিব, অতীতে আমরা যে এক্সেমশনটা দিয়েছি, যাদেরকে দিয়েছি, সেটা আসলে আমার অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেগুলোর কিন্তু কোনো অ্যানালিসিস যদি না করে, তাহলে এটাকে কিভাবে যৌক্তিকরণ করা যায় ট্যাক্স এক্সেমশন, সেই জায়গাটা। আরেকটা হচ্ছে, অবশ্যই আমরা বলে থাকি যে আমরা এখনো কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের উপর আমরা ডিপেন্ডেন্ট। এখন ইনডিরেক্ট ট্যাক্সের আমরা যদি এগিয়ে যেতে চাই, আসলে ডিরেক্ট ট্যাক্সের যদি আমরা আওতা না বাড়াতে পারি, এখন যেটি একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই আসলে আমরা প্রেশারটা দিচ্ছি, আগে যে রেট ছিল সেই রেটটা বাড়াচ্ছে, কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদেরকে আসলে কিভাবে নেটের মধ্যে নিয়ে আসা, তার জন্য যে রিফর্মটা দরকার, সেই রিফর্মটা কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ আমি যদি ফিসক্যাল স্পেস আমরা যদি বাড়াতে না পারি, তাহলে কিভাবে আমরা এডুকেশনে কাঙ্ক্ষিত মাত্রায় খরচ করব, আমরা হেলথে কিভাবে কাঙ্ক্ষিত মাত্রায় খরচ করব। আমরা জানি যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড সহ অনেকগুলো সামাজিক যে সুরক্ষা কর্মসূচি
হাতে নিয়েছে। এখন হয়তো এটাও আমরা শুনছি যে 95টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেগুলোকে হয়তো যৌক্তিকীকরণ করা হবে, হয়তো কোনোটাকে কনসলিডেট করা হবে, যেগুলো হয়তো অত কাজে লাগছে না সেখান থেকে হয়তো কিছু অর্থ বের করে আনা হবে। তো সেটা করতে গেলেও কিন্তু সামাজিক সুরক্ষা ক্ষেত্রে সত্যি যদি আমরা খরচ করতে চাই আমাদের কিন্তু ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে। তো ফিসক্যাল স্পেস বাড়ানোর জন্য যেই উদ্যোগগুলো নেওয়া দরকার, যেগুলো আসলেই আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে সাহায্য করবে, রেভিনিউ মোবিলাইজ করতে সাহায্য করবে, সেই ধরনের উদ্যোগগুলো যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমরা এই শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা বা অন্যান্য যে সামাজিক কর্মসূচিগুলোতে সেখানে আমরা অর্থ খরচ করাটা আমাদের অ্যাট দ্য এন্ড কী হতে, আমাদের তো যেই আমি হয়তো এটা পরে আসব, আমরা যদি আমাদের নিজস্ব রেভিনিউ মোবিলাইজ না করতে পারি তাহলে আমাদেরকে লোন করতে হবে, সেটা ডোমেস্টিক বরোয়িং হোক, সেটা এক্সটার্নাল বরোয়িং হোক। তো সেটি কিন্তু আমাদের, আপনারা জানেন যে প্রত্যেক বছর দেখা যাচ্ছে এক্সটার্নাল ডেট যেটি আছে সেটি প্রায় 16%-এর মতো গ্রোথ রেট, যেটা ডোমেস্টিক আমাদের যে ডেট আছে সেটা প্রায় 15%-এর মতো সেটার গ্রোথ রেট। অলরেডি আমাদের ডোমেস্টিক এবং এক্সটার্নাল নিয়ে যে পরিমাণ ডেট আছে সেটি আমরা বাজেটে রিফ্লেকশন দেখি অ্যারাউন্ড 16%-এর মতো শুধু ইন্টারেস্ট পেমেন্ট আমাদেরকে দিতে হয়। তাহলে এই জায়গা থেকে বের হয়ে এসে আমরা কিভাবে আমাদের নিজস্ব সক্ষমতাটা বাড়াতে পারি সেই জায়গায় যদি আমরা না যেতে পারি তা আমরা অনেক আমাদের এই ডেট আরও বাড়তেই থাকবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি শুনছিলেন প্রফেসর ইউসুফ অনেকগুলো বিষয় কভার করেছেন এবং মনে হয় যে এখান থেকে আপনার বলবার অনেক বিষয় এটা ঠিক আছে। সংস্কার যেগুলো করা হয়েছে, বলা হয়েছে, সেগুলো এক এক করে ধরা উচিত। এই জন্যই আমি বলছি 1991 সালে প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে অনেকগুলো রূপকল্প, মানে আমরা টাস্ক ফোর্স করেছিলাম, বইও লিখেছিলাম, সুন্দর করে লিখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় নতুন সরকার এসে ওটার পড়েন নাই। মানে ভালো ভালো সাজেশন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা সংগ্রামের পরে যে সংস্কারের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, অর্থনীতির ভঙ্গুরতার বিষয়গুলো নিয়ে যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো ধরতে হবে, বলতে হবে, কারণ তা না হলে পর ওই যে লাও সেই কদু টাইপের একটা স্টাইলে চলে যাবে। আজ হবে কালকে হবে ধরবে। আমি দ্বিতীয় পয়েন্ট বলছি, পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। একটা সংস্কারের ব্যাপারে, একটা কাজের ব্যাপারে আমাকে দৃঢ়চিত্ত একটা পদক্ষেপ দেখাতে হবে, শো করতে হবে, কারণ তা না করলে এটা হবে না। যেমন রেভিনিউ খাতের যেটার এতে চ্যাপ্টারটা উনি লিখেছিলেন, রেভিনিউ খাতের আমরা যে কথাগুলো বলেছি, আমরা প্লাস ডক্টর জাইদি সাত্তার, ওনারাও একটা অর্থনীতিবিদরাও একটা কমিটি করেছিলেন, তারা দিয়েছিলেন। সেখানে কিছু কিছু খুব সুনির্দিষ্ট ব্যাপার আছে, কিন্তু সেগুলো এমনি এমনি হবে না। সেখানে সরকারকে ওই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই কথা, যে কথা তাদের নির্বাচনী ইশতেহারেও লেখা আছে, সেটাকে সেইভাবে করতে দিতে হবে। কারণ কজ আর ইফেক্ট এখানে খুব ইম্পর্টেন্ট। আপনি কজ জানলেন কিন্তু আপনি ব্যবস্থা নিলেন না, তাহলে তো ইফেক্ট তো আপনার ওই অনুযায়ী খারাপ হয়ে যাবে। সুতরাং প্রথম হচ্ছে এই যে অর্থনীতিকে সত্যি যদি স্বয়ংভর বা উত্তর করতে হয় তাহলে আপনাকে একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরির পথে যেতে হবে। ব্যাংক সুদের হার কী করবেন, সেখানে আস্থার কি সমস্যা হচ্ছে, রেভিনিউ কিভাবে আসবে, আপনি কতটা ভ্যাট মানে শুল্ক আরোপ করবেন, সেই আরোপ করার ব্যাপারটা আপনি টার্গেট, আমরা যেটা বলছি টার্গেট করলেই তো হবে না, সে কোত্থেকে নেবে, সেই ইকোনমিকে আপনি আগে সুস্থ করবেন। ইকোনমি সুস্থ থাকলে, চলনশীল হলে তখন ওখান থেকে রেভিনিউ আসবে। এখানে ওই অর্থনীতি মানে অর্থনীতির সুস্থতা আগে না রেভিনিউ কর আগে, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আগে না মুরগির মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমি খুব প্রত্যাশা করতেই হচ্ছে, কারণ আমার ব্যয় যেহেতু বেশি, আয় প্রত্যাশা করছি, কিন্তু সেই প্রত্যাশাটা আমি কোত্থেকে পূরণ করব? সেই অর্থনীতির সুস্থতার দিকে আমি যদি না নজর দেই, ঠিকমতো না করি, তাহলে তো রেভিনিউ আসবে না। তা আমি রেভিনিউ টার্গেট দিলে ও তো পারবে না ওটা করতে। তো ফলে হচ্ছে কি, দুইটা ক্ষতি হয়ে যায়। একটা হচ্ছে ওই টার্গেট পূরণের জন্য ওই যে যারা দেয় তাদের উপরে যে চাপটা দেয়, আর ওকে ওই অ্যাকাউন্টেবল করা যায় না।
তো যার জন্যই একটা সাজেশন আমরা নানানভাবে ওই কমিটির থেকেও আমরা দিচ্ছি, সেটা হচ্ছে এনবিআরকে সারা বছর স্টাডি করে সে রেভিনিউর খাত কোথায় কোথায় বাড়াবে, বেস বাড়াবে করবে, এটা হিসেব কষে তার বলতে হবে যে এবারের চাইতে আগামী বছর বাজেটে আমি যে এই যে এতটা বেশি করব বলে প্রত্যাশা করছি, এটা এইভাবে হবে, হিসেবটা তার দিতে হবে। তাজউদ্দিন সাহেবের সময়েও কিন্তু নিয়ম ছিল যে বাজেটে দেখাতে হতো যে কোন কোন খাতের থেকে নিয়ে আপনার রেভিনিউটা হবে, তো সেই পথে ফিরে যেতে হবে। এবং এইটা করতে গেলে এনবিআরকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হতে হবে, তার ওই রিসার্চ, তার এই বিষয়ে কীভাবে এটাকে সহজ করা যাবে, কেন লোকেরা কর দিতে উৎসাহী হচ্ছে না বা অথবা ওনারাও আসছে না, এই ব্যাপারগুলোর দিকে তার বিশেষভাবে নজর দিতে হবে। এবং ওইটারই অংশ হিসেবে কিন্তু ওই যে প্রশাসন থেকে বাস্তবায়ন থেকে যে নীতি, এটা সহায়তাটাকে আলাদা নীতি বিভাগটা আলাদা করতে চাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এনবিআর একা নিজেই বাস্তবায়নও করবে, নীতিও তৈরি করবে, এবং সেই তৈরি করার ভিতরে স্টেক হোল্ডারের কোনো পার্টিসিপেশন থাকবে না। যেমন আজকেও ধরেন বিসিসিআই প্লাস এনবিআরের যে কনসালটেটিভ কমিটির সভা হচ্ছে, অনেকগুলো প্রস্তাব ওনারা বলছেন, কিন্তু এই প্রস্তাব এ লোক শুনিয়েছে কি না বা হয়েছে কি না এটার কোনো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না। এই রিফ্লেকশন পাওয়ার একটাই পথ, ভালো পথ, সহজ পথ, অনেক কিছু স্টাডি করে এটাই বলা হয়েছে যে আপনি নীতিটা আরেকজন করবে আর বাস্তবায়ন আপনি করবেন, তাহলেই ওই যে কর যারা দিতে চায় না তাদের কি সমস্যা সেটা এসে যাবে। আপনার শুল্ক নীতির ভিতরে কনসিস্টেন্সি নাই, কন্টিনিউইটি ঠিক নাই, এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু নীতির থেকে ঠিক হবে। ও তো ওর মতন মনে করবে যে আমার এটা রেভিনিউটা তুলতে হবে, অথবা আমি যা পারি সেইভাবে করি, ওইভাবে না, ওরে টার্গেট দিতে হবে, ওরে বলতে হবে, ওকেই বলতে হবে যে আমি এই জিনিস এইভাবে করব, সেইটার জন্যে আপনার নীতি সহায়তা বা নীতির কী হবে এবং সেই নীতিটা হবে। যেমন ওই যে নীতি বিভাগের ভিতরে আমরা 15 সদস্য বিশিষ্ট প্রাইভেট সেক্টরের স্টেক হোল্ডারের পার্টিসিপেশান অ্যাডভাইজারি কমিটির কথা বলেছি। হ্যাঁ, সেই কমিটি প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিকভাবে বছরে 4 বার বসে আপনি কি এসআরও জারি করবেন, আগামী বছর কি করের হার কেন বাড়াবেন, কি করবেন, এই কাজগুলো কিন্তু ওর কাছে যাবে। এইটাই এর কাছে থাকাতে সুবিধা হচ্ছে কি, ও এতদিন তো যাই হোক বলতো যে আমি এত পারবো, আমার এত দাও, কিন্তু এখন যে সিস্টেম হয়ে গেছে কি, সরকার আগে ব্যয়ের বাজেটটা করে বড় করে বলে পুরোটা তোমার এত দিতে হবে, অর্থাৎ চাপিয়ে দেয়, টার্গেট চাপিয়ে দেয়। আর টার্গেট চাপিয়ে দিয়ে ওকে আর অ্যাকাউন্টেবল করা যায় না। ওরে কিছু জিজ্ঞেস করলে বলে কি এটা তো টার্গেট তো আমি দেইনি, এটা ওনারা উপরে থেকে চাপিয়ে দিয়েছে। ওর টার্গেট ওকেই তৈরি করতে দিতে হবে, এবং সেইটা কেন পারলো না সেইটা অর্থাৎ একটা জবাবদিহির পরিবেশ আনতে হবে। তা না হলে কিন্তু এটা ওয়ার্ক করছে না। যে কনস্টিটিউশনাল বডিগুলো বা যেগুলো সেগুলো কিন্তু সেলফ রেসপেক্টেড ওয়েতে কাজ করছে না। আমরা সাম্প্রতিককালে বেশ কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি যে এইসব প্রতিষ্ঠানগুলোর যেসব নেতৃত্ব পরিবর্তন বা যা কিছু হচ্ছে সেগুলো ওইভাবে স্বয়ংবর হওয়ার মতন, স্বশাসিত হওয়ার মতন, নিজস্বভাবে চলার মতন সেইভাবে না করতে পারলে এই কাজের কিন্তু সেই যোগ্যতা আসবে না আর কি। তো সেই জন্যেই টার্গেট। আর এখানে আইএমএফের একটা ভূমিকার ব্যাপারটা সাথে এসে যাচ্ছে। আইএমএফের বিষয়টা হচ্ছে যে এটা 22-23 সালে তাই না প্রথম যে নেওয়া হলো, তখন কিন্তু একটা পতিত সরকার ছিল, অন্য সরকার ছিল। তারা জানতো যে আমার সামনে বিরাট সমস্যা, কেউ বলেও ছিলেন যে আমার মার্চ মাসের থেকে দুর্ভিক্ষ হবে ইত্যাদি ইত্যাদি বলছিলেন। সেই সময় ওকে আনার জন্যে সে যা শর্ত দিয়েছে সব মেনে নিয়েই ওইটা নিয়েছে। মনে করেছে যে যেমন আমাদের অফিস আদালতের একটা বিষয় আছে, আমি একটু বলি, ওয়ার্ল্ড ব্যাংকে ট্যাঙ্কে আমরা যখন লোন টোন নিতে যাই, নেগোসিয়েশন করি, তখন কিন্তু আমাদের অফিসাররা, সচিবরা, তারা মনে করেন আমি এই শর্তগুলো সব মেনে যাই, কারণ 2 দিন পর তো আমি রিটায়ার করব, এর বাস্তবায়ন তো আমার কাছে থাকবে না, আমি রিটায়ার করে যাব, সুতরাং উনি ওটা মেনে আসেন। তো ওই রকম একটা প্রান্তিক সময়ে ওই সরকার এই আইএমএফের এটা শুনিয়েছিলেন, করেছিলেন। তারপরে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, নতুন সরকার আসছে। এখানে যেটা করা উচিত হবে, যেটা শ্রীলঙ্কা করেছিল, শ্রীলঙ্কা আমরা সবাই জানি যে তার অনেকগুলো আইএমএফের শর্ত পালন করতে যেই তার অর্থনীতি মানে একটা শেষ পর্যায়ে চলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল।
কিন্তু তারা ওইটা চলে যাওয়ার পরে মানে আন্দোলনের পরে বিষয়ের পরে তারা আইএমএফের সাথে বসলো, বসে বলল আপনার আগের ওই শর্ত আমি আর মানতে পারছি না, কারণ আমার জনগণের মতামত এই যে এ হবে না। আমি আপনাকে বলছি আপনি আমাকে একটা বেল আউট প্ল্যান দেন, যে আমি যে অবস্থায় আছি আমার যে যে শর্ট আছে এইগুলো আপনি দেবেন। আইএমএফটা কিন্তু অনেকে মনে করে যে আইএমএফ বোধহয় শুধু টাকাই দেয়, ওই টাকা না পাইলে বোধহয় আমি মারা যেতে পারি, এরকম একটা ভাব মনে করে, কিন্তু তা না। আইএমএফ হচ্ছে আসলে প্রেসক্রিপশন দাতা, সেই ওর একটা সার্টিফিকেশনের একটা ব্যাপার আছে। আইএমএফ ভালো বললি তখন সবাই তারে দেয়, সেই কারণে সেই জন্য ও শর্ত দেয় বেশি, আর শর্ত দেয়। এখন সেই শর্ত মানতে যেই যদি দেখা যায় ওনার নিজেরই প্রাণ বাঁচে না, তাহলে তো সেই শর্ত মেনে তো লাভ নাই, যেটা শ্রীলঙ্কা তার বড় উদাহরণ। তা ও বেল আউট প্রোগ্রাম করে বলেছে আমার 2.5 বিলিয়ন দেন, এই জিনিসগুলো আমি করতে পারবো, সেইগুলো আমি নিচ্ছি। আমাদের এখানে যেটা হচ্ছে আমরা কিন্তু ওই যে 23 সালের 22 সালের ওই শর্তগুলো মেনে আমরা ওইটা ক্যারি ফরওয়ার্ড করতেছি। আর ওনারা যেটা মেনে গিয়েছিলেন করবে হবে জানতেন যে এটা করতে পারবেন না, বা তার ওই জনগণের প্রতি তার যে একটা দায়বদ্ধতা আছে সেটা যেহেতু নাই বা ছিল না বা মনে করে ও সব দায়িত্ব মেনে গেছে। কিন্তু এ তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, নিউ গভর্নমেন্ট, এর তো জনগণের কাছে যেতে হবে। এখন আইএমএফ যদি বলে না কারোরই আর আপনি ওই দিতে পারবেন না, রিয়াদ দিতে পারবেন না বলে দিল, কেন বললো? কারণ আইএমএফ এই শর্তটা দিয়েছিল সেই সময় এই জন্যেই যে এখান থেকে বহু টাকা বহু ওই যে উনি যে চ্যাপ্টারটা লিখেছিলেন ওখানে উনি নিজেই দেখিয়েছেন যে বড় বড় কোম্পানিগুলোকে কিভাবে একেবারে নো ট্যাক্স করে দিয়ে দেওয়া হয়েছে। এখন ওই যে নো ট্যাক্স করে দেওয়ার জন্যেই যে ক্ষতিটা হয়েছে ওইটাকে ঠেকাবার জন্যে আইএমএফ ওই সময় শর্তটা দিয়ে রাখছে যে তোমাকে আস্তে আস্তে এইসব রেয়াত দেওয়ার ব্যাপারটা কমাতে হবে। আর এখন এসে বলছে সবারই কমাই দেন। তো সবাইয়ের কমাই দিলে একটা নতুন গভর্নমেন্ট সে তার তো জনগণের স্বার্থটাকে তাকে আগে দেখতে হবে। তার রেয়াত দিলে আমার একটা ইন্ডাস্ট্রি যদি বেঁচে যায় উঠতে পারে তাহলে তো আমার সেটা দিতে হবে। এখন এই সচেতন, সেই জন্যে আমি মনে করি আইএমএফের সাথেও একটা বোঝাপড়া করা উচিত। উনি শর্ত দেবেন আর আমি সেটা মানবো না, আর লোকে শুনবে যে এই শর্ত মানেন নাই তাই ওনারা টাকা দেয় নাই, এইরকম একটা এর ভিতরে না থেকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর আমি শেষ করি ওইভাবে, আমাদের যাই করি তাই করি, নতুন গভর্নমেন্ট এসছে বা অর্থনীতি স্বয়ংবর করতে হবে এটা তো আছেই, তার চাইতে বড় পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু ওই যে গ্রাজুয়েট হওয়ার জন্যে যে 3 বছরে আবেদন করেছি, এখনও জাতিসংঘ ওইটা মেনে নিয়েছে কিনা বা নেবে, হয়তো নেবে বা কী করবে যাই হোক, কিন্তু আমার ওই 3 বছরের টার্গেট মানে পরে আমাকে গ্রাজুয়েশন হওয়ার ব্যাপারে কিন্তু আমার সচেতনতার রোড ম্যাপটা কি 3 বছর আমি কি করব মানে আমার শর্তগুলো মানে যে যে শর্ত হলে আমি আব্দুর রহিম মিস্টার রহিম হতে পারবো সেই শর্তগুলো আমার এখন থেকে করতে হবে। অর্থাৎ এই যে যেসব বলা হচ্ছে এর সাথে কিন্তু ওই জিনিসটাকে রাখতে হবে, কারণ আপনাকে যেভাবে হোক গ্রাজুয়েট হতে হবে, কারণ গ্রাজুয়েট না হলে এইভাবে অধমন্য হয়ে থেকে আমি কিন্তু আন্তর্জাতিক বাজারে বিশ্বে বাণিজ্যেতে আমি দাঁড়াতে পারবো না, আমাকে সেইভাবে দেবে না। তা সুতরাং এই চিন্তাটাও সাথে সাথে থাকতে হবে। ডক্টর ইউসুফ, আপনি যেখানে থেমেছিলেন মানে সেখান থেকে যদি শুরু করেন, এর সঙ্গে যে সময় হাতে বেশি নিয়ে আমি একটু বাংলাদেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা, অপ্রাতিষ্ঠানিক খাত একটা বড় খাত, এর ইন্টিগ্রেশনটা কিভাবে হতে পারে সেটাও যদি অ্যাড্রেস করেন, কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে আসলে প্লিজ। জি, আসলে বড় বড় যারা আছেন তাদের তো তাদের অনেক প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করে, তাদের কিন্তু প্রত্যেকটা ইকোনমি আমরা যদি থাইল্যান্ডের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, তাদের যে এসএমই খাত তারা কিন্তু একটা বড় একটা ভূমিকা পালন করে অর্থনীতিতে। তো আমাদের এখানেও আমাদের অ্যারাউন্ড 27% মতো আমাদের জিডিপিতে এসএমই খাত কন্ট্রিবিউট করে। তো সেই জায়গাটা আমি মনে করি যে আমরা অনেক সময় বলে থাকি, এটিও একটি দেখার বিষয় যে স্মল এবং মিডিয়াম, তো সেখানে যখন আমরা স্ট্র্যাটেজির কথা বলি, মিডিয়াম এবং স্মল একই জায়গায় যদি আপনি রাখেন তখন দেখা যাচ্ছে যে মিডিয়ামরা বেনিফিটেড হয়, আপনি সেটা লোনের ক্ষেত্রে বলেন, পলিসি সাপোর্টের ক্ষেত্রে বলেন। তো আমরা যারা স্মল আছে বা মাইক্রো আছে তাদের যে উৎপাদিত পণ্য তারা আমাদের মার্কেট যাতে করতে পারে, তাদের সাথে যে লিঙ্ক করে দেওয়াটা, এই জায়গাটা। আরেকটি হচ্ছে যে আমাদের ইকোনমি লেবার ফোর্স যেটি, সেই লেবার ফোর্সের একটা
বড় অংশ 85% ইনফর্মাল ইকোনমির সাথে। এখন এই যে আমাদের ইনফর্মাল ইকোনমি বা আমাদের অর্থনীতির যে স্ট্রাকচারটা, তার কিন্তু আসলে ট্রান্সফরমেশনটা ওইভাবে হয়নি। আপনি দেখেন এখনও কিন্তু আমাদের কৃষিখাতই সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। কারণ আমরা যদি অন্যান্য যারা দেশগুলো যারা ডেভেলপ করেছে তাদের যদি আমরা ট্রান্সফরমেশনটা দেখি, তারা এগ্রিকালচার থেকে ম্যানুফ্যাকচারিং দিকে দিয়ে যায়, সেখান থেকে তারা সার্ভিসের দিকে যায়। আমরা এখনও দেখছি যে লেবার মার্কেটে একটা বড় অংশ কিন্তু এগ্রিকালচারের দিকে। তার মানে আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বড় হলেও কিন্তু দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্টের জায়গায় যেই ধরনের কন্ট্রিবিউট করার কথা সেখানে হয়তো করছে না। অন্যদিকে আমরা যদি বলি ওনাদের যেই ম্যানুফ্যাকচারিং খাত বা সার্ভিস খাতের যেই ধরনের প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট দরকার, সেই প্রোডাক্টিভ এমপ্লয়মেন্টও অনেক সময় আমরা সাপ্লাই দিতে পারছি না। তার জন্য আমাদের যে শিক্ষা খাতের অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের যে লিঙ্কেজটা, সেই লিঙ্কেজটা কিন্তু আমরা আসলে করতে পারছি না। তো সেটি যদি আমরা না করতে পারি তো ডেফিনেটলি যারা ব্যবসা বাণিজ্য করে, যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমরা দেখি বিভিন্ন সেক্টরে, তারা এই যে একটা মিড লেভেলে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে তারা তাদের হায়ার করে নিয়ে আসতে হচ্ছে তাদের ম্যান পাওয়ার যেটি তাদের লাগছে। তাহলে আমরা ডোমেস্টিক্যালি কিভাবে এটাকে দিতে পারি, আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা, এই স্কিল ডেভেলপমেন্ট কিন্তু শুধুমাত্র এই আমাদের যে অভ্যন্তরীণ বাজার তা না, আমাদের একটা বড় শক্তি হচ্ছে যেটি আমাদের লাইফ লাইন হচ্ছে আমাদের রেমিটেন্স। এখন এই রেমিটেন্সের যে জায়গাটা, সেখানে আমরা স্কিল ম্যান পাওয়ার সেটা যদি আমরা করে না দিতে পারি, তাহলে আমাদের একটা বড় জনগোষ্ঠী আছে ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা যদিও আমরা বলছি যে আমাদের ইকোনমিতে $30 বিলিয়ন মতো তারা কন্ট্রিবিউট করছে, কিন্তু আমরা যদি তাদেরকে স্কিল ডেভেলপ করে পাঠাতে পারি, যেটা ফিলিপিন করতেছে বা অন্যান্য দেশগুলো করতেছে, তাহলে তারা অনেক বেশি পরিমাণে এই রেমিটেন্স কিন্তু আমাদের পাঠাতে পারবে। পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন দেশের সাথে আমাদের এই ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কারদের মিডল ইস্টে বলেন, বিভিন্ন দেশে এখনও কিন্তু মালয়েশিয়া বলেন বা আরব আমিরাত বলেন বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই সরকারের যে বাইলেটারাল যে যোগাযোগটা, সেটা করে আমাদের কোথায় সমস্যাটা আছে তাদেরকে যদি আমরা ইনভাইট করতে পারি, কারণ তাদের ম্যান পাওয়ার লাগবেই, কিন্তু তারা হয়তো আমাদের কাছ থেকে না নিয়ে আরেক জায়গা থেকে নিচ্ছে। আমরা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা যদি তাদেরকে ইনভাইট করি, তোমার যদি নার্স দরকার, তাহলে আমি তোমাকে যত ধরনের সাপোর্ট আছে যেটা আপনার ফিলিপিন দিচ্ছে, যে আমরা সেই সাপোর্টটা দিব, যে একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন, আপনারাই এসে ট্রেনিং দিয়ে নিয়ে যান, আমার যে হিউম্যান রিসোর্স আছে সেটি আমরা দিব, কিন্তু তাকে তৈরি করে নেয়ার জন্য যে ধরনের পলিসি সাপোর্টগুলো দরকার, অর্থাৎ বিভিন্ন দেশের ইকোনমিক ক্লাসিফিকেশনগুলো আমরা যদি একটু অ্যানালিসিস করে দেখি কোন দেশের কোন জায়গায় আসলে তাদের এই শর্টেজটা আছে, তাদের ডিমান্ডটা আছে, তো সেই জায়গায় অনুযায়ী যদি আমরা আমাদের রিসোর্সটাকে যদি আমরা তৈরি করতে পারি, স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, টেকনিক্যাল এডুকেশনের কথা বলা হচ্ছে, এখনকার স্টেমসের কথা বলা হচ্ছে, তো সাবজেক্টগুলোর কথা বলা হচ্ছে, তো সেই অনুযায়ী কি আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা সেইভাবে তৈরি করছে কিনা, সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজানোর জন্য যে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার সেই জায়গাটা আমরা করতে পারছি, সেটাই একটা বড় ধরনের একটা ঘাটতি কিন্তু আছে। তো সেটি তৈরি করার জন্য আমরা শুধু এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি করলে তো হবে না, আমাদেরকে হয়তো আমরা এখন 3 বছর চাচ্ছি, কিন্তু এই 3 বছর আগেও তো আরও এরকম 3 বছর ছিল, আসলে কি আমরা নিজেদেরকে তৈরি করেছি? আমাদের জন্য যেই পরিমাণ ইকোনমিক ডাইভার্সিফিকেশনটা দরকার, যেই পরিমাণ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা করা দরকার ছিল, সেই ডাইভার্সিফিকেশনটা আমাদের হয় নাই। কিন্তু এই যে অনেকগুলো পোটেনশিয়াল সেক্টর কিন্তু আছে, অনেকভাবেই আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমরা বিভিন্ন গবেষণায় কিন্তু আনট্যাপ পোটেনশিয়াল যেটি আছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করে, কিন্তু সেটার জন্য যেমন লেদার এবং লেদার গুডস ফুটওয়্যার যে জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের এত কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু খালি কমপ্লায়েন্টের অভাবে, এখন কমপ্লায়েন্ট করে যদি আমার রেডিমেড গার্মেন্টস আগাই যেতে পারে, আমার সামনেই তো বেস্ট প্র্যাকটিস আছে, আমার সামনেই কিন্তু 260টার উপরে আপনার লিড সার্টিফাইড প্রতিষ্ঠান আছে, সেখানে কেন LWG সার্টিফাইড ফ্যাক্টরি লেদার সেক্টরে নাই?
তাহলে এটাকে কমপ্লায়েন্ট করার জন্য যেই ধরনের, আমি বারবার বলি, যেই ধরনের কমিটমেন্ট দরকার, যেই ধরনের এনফোর্সমেন্টটা দরকার, সেটি আমরা কিন্তু করতে পারছি না। তো না করতে পারার কারণে আমরা যেই জায়গার মধ্যে আছি, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। 2016-17 সালে লেদার গুডস থেকে আমরা $1.24 বিলিয়ন এক্সপোর্ট করেছি। আজকে 2025-26 বা 24-25 যেটা আমাদের শেষ হয়েছে, সেখানেও আমরা $1 বিলিয়ন কাছাকাছি আছি। অথচ আমাদের সাথে একই রকম ভিয়েতনাম, সেখানে তারা মোর দ্যান 23-24 বিলিয়ন তারা কিন্তু এই সেক্টর থেকে তারা কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে কমপ্লায়েন্টের, ডিফারেন্সটা হচ্ছে ইএসকিউ, মানে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, কোয়ালিটি। ডিফারেন্সটা হচ্ছে ট্রেসেবিলিটি। অর্থাৎ আপনি যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে হন, বহির্বিশ্ব আসলে কি চায়, তারা তাদের নিড অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী, কারণ বিজনেস ওয়ার্ল্ডে আপনাকে বুঝতে হবে গিভ অ্যান্ড টেক পলিসি। বিজনেস ওয়ার্ল্ডে আপনাকে বুঝতে হবে কমপ্লায়েন্টের কোনো বিকল্প নাই, সেখানে কোনো ইমোশনের কোনো জায়গা নেই। তো আমরা এই গ্র্যাজুয়েশনের এখন 3 বছর হোক, যেই সময়টাই আমরা পাই, আমরা যদি নিজেদেরকে প্রস্তুত না করতে পারি, যেমন চমৎকার একটি ডকুমেন্ট কিন্তু করা হয়েছে STS, যেটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। সেখানে কিন্তু অনেক ভালোভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের রেডিনেস অ্যাসেসমেন্ট, অথবা আমাদের কোন কোন জায়গায় আসলে এই যে ট্রানজিশনটাকে স্মুথ করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া দরকার, কিন্তু সেই জায়গাগুলো যদি আমাদের কাগজে কলমেই থাকে বা শেলফে থাকে, সেটিকে যদি আমরা বাস্তবে না নিতে পারি, তার জন্য যে পলিসি সাপোর্টটা দরকার, সেই পলিসি সাপোর্টটা অবশ্যই আমাদের ক্যারট এবং স্টিক হতে হবে। অর্থাৎ যারা ভালো করবে, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ভালো করবে, তাদেরকে আমরা কিভাবে ইনসেন্টিভ দিতে পারি, আর তাদেরকে আমরা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পলিসি সাপোর্ট দিতে পারি। কিন্তু যারা ভালো করবে না, যারা ডিফল্টার, তারা যদি কোনো শাস্তি না পায়, তাহলে তো আমরা আর কোনো ডিফারেন্সটা কিন্তু সেখানে থাকবে না। তো এই জায়গাগুলো আসলে আমরা একেবারে শেষের দিকে জাস্ট নজরে আনতে হবে। ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট সময় আপনার জন্য। পয়েন্ট হচ্ছে শিল্প উন্নয়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতিকে ভালো করাটাই কিন্তু একটা শর্ত, ওই যে হওয়ার জন্যে, গ্রাজুয়েটের হওয়ার জন্যে। সেই ভঙ্গুর অর্থনীতি ঠিক করার ক্ষেত্রে আমাদের একটা নীতিগত শিল্প নীতিতে যে প্রবলেমটা হচ্ছে, যে উনি বললেন বা 70% মতন হচ্ছে আমাদের নন ফর্মাল ইকোনমি এবং এসএমই খাত। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কি, যে ওই এসএমই খাতেরই জিনিস এই কয়েকটা বড় বড় কোম্পানি তারাই তৈরি করছে, অর্থাৎ ওকে কিন্তু বেকার বানিয়ে ফেলছে। মানে বড় পুঁজি ছোট পুঁজি খেয়ে ফেলছে। আর সবগুলো এখানে বড় পুঁজিতে এসে আবার এনবিআর সাথে লাইন করে বা সরকারের সাথে লাইন করে, উপরের লেভেলে লাইন করে নানান ধরনের ইনসেন্টিভ নিচ্ছে, আর ফলে ও কিন্তু পড়ে থাকতেছে। আমার কিন্তু এসএমইর দিকে দেখতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে ওকে এনাবলিং এনভায়রনমেন্ট, যেটা আমি বলেছি সেটা তুলে আনা। দ্বিতীয় হচ্ছে স্কিল ম্যান পাওয়ারের ব্যাপারটা। এই জন্যেই আমি ইভেন সৌদি আরবে কোথাও নাও দেই, বাইরের লোক এসেছে আমার এখান থেকে 10 বিলিয়ন নিয়ে যাচ্ছে, সেইটা তো আমি অন্তত ঠেকাতে পারি স্কিল ম্যান পাওয়ার তৈরি করে। সুতরাং স্কিল ম্যান পাওয়ার তৈরি করা এবং মার্কেটের সাথে ঠিক রেখে করা, এটাই হচ্ছে প্রধান কাজ। ওনাদের ইয়েতেও আছে, কি বলে, ইশতেহারও আছে। তাই এইটা অগৌণে এই কাজ শুরু করা উচিত আমার নার্স, এটা হতে। কারণ ওইসব দেশ কিন্তু লোক নেবে, তার লাগবে। তবে আমি আনস্কিল্ড লোক দিয়ে যে করতাম, তার চাইতে স্কিল ম্যান পাওয়ার আছে। তৃতীয় হচ্ছে আমার নিজের যা আছে ওন সোর্স পটেনশিয়ালিটি, সেইটাকে রিভাইভ করতে হবে। যেমন আমি ওই যে খাল কাটার কথা বলছি, নিয়মটার কথা বলছি, এই জন্যেই যে আমার পানির একটা সংকট, বিরাট একটা সংকট আসবে সেচের ব্যাপারে ও এনভায়রনমেন্টের ব্যাপারে। সেখানে যদি আমি এমনভাবে প্ল্যান করতে পারি যে আমার সমস্ত খাল, নদী, বিল যা আছে সেগুলোকে আমি যথাযথভাবে পানির আধার তৈরি করব। আমি ওই যে সেখানে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ বানিয়ে আমি পানির প্রবাহ নষ্ট করে দেবো, করে দেবো। এখানে একটা খুব কড়া একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে আই হ্যাভ টু ডাইভার্ট মাই ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যে আমি জমি নষ্ট করে রাস্তা বানিয়ে তারপরে খাল কেটে এখানে এটা করতে হবে আর কি, ওন সোর্সকে তার করতে হবে। এর সাথে ওই ডাইভার্সিফিকেশনের ব্যাপারটা আসছে, ওটাও কিন্তু ওই আপনার ওই গ্রাজুয়েশনের ক্ষেত্রেও তাই, যে আপনি গ্রাজুয়েশন হতে পারবেন ভালো,
যদি আপনার এক্সপোর্ট বাস্কেট বা এগুলো আপনি ডাইভার্সিফাই করতে পারেন। ওই লেদারের কথাটা যে তুলেছে, কত বড় একটা কন্ট্রাডিকশান। আমার দেশে সবচেয়ে বেশি কাঁচা চামড়া হচ্ছে, এই যে ঈদে আসবে বা হবে, সেই চামড়া অন্য লোক অন্য দেশে চোরাচালানের মাধ্যমে, আগে তো ওরাই অ্যাডভান্স দিত যে তোমার গরু নেও, আমার টাকা লাগবে না, কিন্তু চামড়াটা আমারে দিবা। তা আমার চামড়া নিয়ে সে ওই ব্লুথ থেকে তারপরে ফিনিশ প্রোডাক্ট করছে, আমি কেন সেইটা করতেছি না? অর্থাৎ আমার বিনিয়োগটা এখানে ভালোভাবে লাগবে, যে আমি যেন আমার চামড়াকে যতভাবে ফিনিশ প্রোডাক্ট করে পাঠাতে পারি। আমার আরও কয়েকটা সেক্টর আছে, ওষুধের ক্ষেত্রেও আছে, এইসব ব্যাপারগুলোতে করে আমি তখন একটা স্বয়ংবরের ভিতরে যেতে পারি। আমি মনে করি এবং সব কিছুর উপরে কথা ওইটাই থাকবে, সুশাসন। যে নীতি সহায়তায় দেয়, যা কিছু করি, সুশাসন যেন থাকে। কিছু যোগ করবেন 1 মিনিট? আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমাদের এনফোর্সমেন্টের যে অভাবটা, আমার ট্রাফিক লাইট আছে, কেউ মানছে না। আমার এই যে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি ডেভেলপিং কান্ট্রি হলে আপনার ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপিং কান্ট্রির মতো হইতে হবে, আপনার মানুষগুলোর কোথায় কাজ করছে সেটাও কিন্তু ডেভেলপিং কান্ট্রির মতো হতে হবে। তো সেই জায়গাগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যাই পলিসি আছে না কেন, বা যাই আমরা জানি যে আমাদের অনেক স্ট্র্যাটেজি করা আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন যদি আমরা না করতে পারি, এনফোর্সমেন্ট যদি না করতে পারি, আরেকটা হলো নিজস্ব সক্ষমতা। আমরা আর এই যে বরোয়িংয়ের জায়গাটা, সেটা ডোমেস্টিক বরোয়িং হোক, এক্সটার্নাল বরোয়িং, সেখান থেকে কিভাবে বের হয়ে আমরা হয়তো ট্রেড ডিপেন্ডেন্স, সেখানে আমরা কিভাবে আরও প্রাইভেট সেক্টর লেড গ্রোথ যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে এমপ্লয়মেন্টের জায়গাটার কিন্তু একটা বিরাট শূন্যতা আমাদের আছে। তাহলে সেই জায়গাটা কিভাবে আমরা প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর আবু ইউসুফ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, দর্শককে ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এবং আমার অতিথিরা বলছিলেন যে, এবং এটা কম বেশি সবারই জানা, যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং ইকোনমিক স্ট্যাবিলিটি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কাজে একটা নির্বাচন হয়েছে, সরকার যেন কোনো অবস্থাতেই মনে না করে যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে ফেলেছে। এই বিষয়টাকে অর্থনৈতিক স্ট্যাবিলিটি আনবার জন্য ওই জায়গাটা তো তাকে সবসময় মনোযোগ রাখতে হবে। অনুন্নয়ন ব্যয় কমাবার কথা ওনারা বলেছেন। আমাদের যে ঋণের সংস্কৃতি, এই যে বড় করবার যে সংস্কৃতি, সেটা থেকেও নিজেদেরকে মুক্ত করবার কথা ওনারা বলেছেন। একই সঙ্গে রিফর্মের ইস্যু, সেটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, নানা ক্ষেত্রে রিফর্ম দরকার, তার জন্য একটা বিগ পুশ দেওয়া দরকার। আমি ওনাদের কথা ধার করেই বলছি। এবং রেভিনিউ আহরণের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার কথা বলেছেন, সেটা কিভাবে করা যাবে, আরও নানা ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন। প্রতিষ্ঠানগুলো দুর্বল, সেই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সক্ষম করা যায়, শক্তিশালী করা যায়, ফাংশনাল করা যায়, সে বিষয়ে মনোযোগ দেবার কথা বলেছেন। আমরা সবসময় গ্রোথের কথা বলি, কিন্তু গ্রোথের সঙ্গে এমপ্লয়মেন্ট এবং বিনিয়োগ, সেটা দেশীয় বৈদেশিক সবগুলোরই একটা সম্পর্ক আছে। এই জায়গাটাতে মনোযোগ দেওয়া। এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, বারবার 3 বছর করে সময় বা 2 বছর করে সময় পাওয়া যাবে না। এখন থেকেই আসলে তার প্রস্তুতিটা, সময় যদি পাওয়া যায়, তাহলে আসলে আমরা 3 বছর পরে গিয়ে যেন সময় চাইতে না হয়, তার জন্য কী করণীয় সেটা মাথায় রাখতে হবে। আমাদের এসএমই খাত, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যারা আছেন, তাদেরকে কিভাবে আসলে এখানে যে অন্তর্ভুক্তির ব্যবস্থাটা, পুরো উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, সেটার উপরে জোর দেওয়ার কথা বলেছেন। রাজনৈতিক সদিচ্ছেটা আমরা সবাই জানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্গীকার কাগজের মধ্যে থাকলে হবে না, সেটা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। এবং অর্থনীতিকে সুস্থ করবার, সবার আগে যে আমাদের অর্থনীতিকে সুস্থ করা দরকার, সেই জায়গাটায় মনোযোগ দেওয়ার কথা বলেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।